অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৩৫। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। নবম দিন অন্তুর পটোয়ারি বাড়িতে। সারাদিন বারান্দায় দাঁড়িয়ে থাকা, ঘুরে জয়ের ঘরটা দেখা, রান্নাঘরে গিয়ে রিমির পাশে দাঁড়িয়ে থেকে আবার রুমে আসা। সকালে হুমায়ুন পটোয়ারি ডেকে বললেন, আরমিন, আম্মা। সুমধুর ডাক। অন্তু কাছে গেলে সহস্রে বললেন, মামা শ্বশুরকে এক কাপ চা দিতে পারো? অন্তু রান্নাঘরে যেতে যেতে ভাবে, আসল শ্বশুরের খবর নাই, মামা শ্বশুরের ঘুম নাই, আবার চা চাই। বাংলার সব ঘরে চায়ের চলন নেই নিয়ম করে, উচ্চবিত্তরা এইসব মানে। পটোয়ারি সাহেব ভালো লোক, ব্যবহার কথাবার্তা সব আন্তরিক। অন্তুর ওনাকে ভালোই লেগেছে, কিন্তু সাহানা অন্তুকে সহ্য করতে পারছে না। অন্তু বাড়িতে পা না রাখতেই বাড়িতে রক্তের ছোপ লেগেছে। রিমির হাতের কবজি বয়ে জয়ের রক্ত এসেছিল সেই দিন। জয় আসেনি। দুই ভাই রাজধানীতে পড়ে আছে। কল করলেও হামজা কিছু বলে না বিশেষ। বলে, সব ঠিক আছে, জলদি দিনাজপুর ফিরব। জয়ের অবস্থা কিছুই বলে না। সেসবের জন্য তার অন্তুকে দায়ী মনে হয় সাহানার। আগামীকাল থেকে দুদিন হরতাল। বহুদিন থেমেছিল এইসব অবরোধ। আবার শুরু হলো কিসে কে জানে। ওরা আসতে যে আরো কয়েকটা দিন লাগবে এটা বোঝা যাচ্ছে। সাহানার শরীরে কোনো উন্নতি নেই। সে সারাদিন পেটের ব্যথায় কাতরায়। কথা বলার লোক নেই তার। অন্তু গিয়ে বসেছিল, ২-৪ কথা শুনিয়ে রুম থেকে বেরোতে বলেছেন। বিকেলবেলা তুলির রুমে ঢুকতেই ফিডার রেখে দৌড়ে এসে ঝেঁপে পড়ল কোয়েল। আরিন, চলো চকলেট কিনে আনি। জয়টা আসছে না, তুমি ওর বউ, তুমি চলো। অন্তুর কানে গলিত সীসার মতো ঢোকে জয়ের বউ কথাটা। সে হাসে, পরে যাব আম্মা। চলুন, এখন দুধচুকু শেষ করুন, নয়তো চকলেট কিনে দেব না। অন্তু বসে থাকে কিছুক্ষণ, পরে দ্বিধা ভেঙে জিজ্ঞেস করে, দুলাভাইকে তো দেখলাম না আসতে, মেয়েকে দেখতে আসে না, আপনি কি এখানেই থাকছেন? এত দ্বিধা করছো কেন? সৌজন্যর কিছু নেই, সরাসরি প্রশ্ন করো, যা মনে আছে। হাসল তুলি। কি হয়েছে আপনার দুলাভাইয়ের সাথে? তুলির মনে হয় জয়ের বউটা অন্তর্যামী। নতুনে বাড়িতে এসে শুধু সবার চালচলনে অন্তুর সেসব সত্যগুলো বুঝে গেছে, যা সাধারণ চিন্তার মেয়ের পক্ষে সম্ভব নয়। তুলি করুণ হাসে। এতগুলো দিন এসে রয়েছি, এই বাড়ির কেউই জিজ্ঞেস করেনি একবারও, তুমি কেন করছো? আমি এ বাড়ির কেউ নই। তুলি চেয়ে থাকে অন্তুর মুখের দিকে, চোখে মুখে অন্য কিছু, কিন্তু সেসব নীরব। চোখ সেসব কথা বলে এই মেয়ের, যা বোঝা যায় না। শুধু বোঝা যায় বহু কথাই বলে যা নিঃশব্দে। ওড়নাটা মাথার ওপরে শাড়ির আঁচলের মতো করে কপাল অবধি পড়ে থাকে। চলনে একটা অভিজাত্য আছে। তুলির খুব পছন্দ জয়ের বউকে। এখন সে বুঝতে পারে যা তা ধরে আনেনি জয়। অন্তু নামাজ শেষ করতে ঘড়িতে ১১টা ৪৩ বাজে। বাড়িতে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই এদের। কেউ অসুস্থ, কেউ বা বিষণ্ণ, কেউ ঘুমন্ত। অন্তু নিজে খাবার বেড়ে নিয়ে খেতে বসল। খানিক পরে হুমায়ুন পটোয়ারি এসে বললেন, খাবার দে তো আম্মা। কেউ খাক না খাক, তুই আমি খেয়ে বাঁচি। অন্তু খেতে খেতে জিজ্ঞেস করে, আপনার হাই প্রেশার আছে মামা? না, কিন্তু অ্যাজমার ভাব আছে। তাহলে মাংস খাবেন না, ওটা আমি আমার জন্য বের করেছি, আপনি ডাল দিয়ে খেয়ে নিন, আমি তরুকে ডেকে আনছি। অবাক হয়ে তাকিয়ে রইলেন হুমায়ুন সাহেব। সিরিয়াস, গম্ভীর, আবার কেমন অদ্ভুত মেয়েটা বাড়িটাকে দুই বাহুতে আঁকড়ে ধরে রেখেছে, নাকি নিজের নিয়ন্ত্রণে রেখেছে ঠিক বোঝা যাচ্ছে না। তরুকে রুমে না পেয়ে ছাদের দিকে পা বাড়ালো অন্তু। সে ওখানেই বেশি সময় কাটায় আজকাল, একা একা নির্জনে। অন্তুর দিকে তাকায় না। অন্তুর এটাও বোঝা হয়ে গেছে, তার কাছে সর্বোচ্চ ঘৃণ্য পুরুষটাও একটা বিরোহিনী আছে। আশ্চর্য হলেও আশ্চর্য নয়, কারণ মানুষের মন বড় বিচিত্র। তরুর কাছে হয়তো জয়কে ভালোবাসার কারণ আছে। অর্ধেক সিঁড়ি উঠতে রিমির চিৎকারে বাড়ি কেঁপে উঠল। অন্তু পিছু ঘুরতেই ওর আগে তরু নেমে আসে পাশ কাটিয়ে। ধাক্কায় অন্তু পড়ে যেতে নিলে তরু বাহু চেপে ধরে গম্ভীর হয়ে বলল, এত নড়বড় হলে চলবে না, সিঁড়িঘরের দরজা আটকে দ্রুত নেমে আসো। এবার সকলে শুনতে পায় সজোরে ঠাস করে কাঁচ ফাটার আওয়াজ। বেরিয়ে আসে রিমি। তার বাহুর ওপরে কামিজের হাতা রক্তে ভেজা। কাচের আঘাত পেয়েছে। অন্তু ভেতরে ঢুকে দেখে রিমির ঘরের জানালার কাছে ৩টে ছিদ্র। পাথর ছড়িয়ে আছে মেঝেতে।
অন্তু থাকা অবস্থায় আরো ২টা পাথর এসে অন্য জানালার কাঁচ ভেঙে দেওয়ালে ছিটকে পড়ে। নিচে যেন বিক্ষোভ শুরু হয়েছে এত রাত্রে। দলে দলে পদাচারণের আওয়াজ বাড়ির চারিপাশে টহলের মতো ঘুরছে। অন্তু বেরিয়ে আসে দ্রুত। রিমি সাবধান করে, আরমিন এখানেই দাঁড়ান, ঘরে যাবেন না। জয় ভাইয়ের ঘরে হামলা সবসময় আগে হয়। দরজায় করাঘাত পড়লে খুলে দেয় অন্তু। কবির অন্তুকে সালাম দেয় কপালে হাত ইশারা করে। হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে রিমিকে বলে, রাহাত মরে গেছে ভাবি। ক্লাব ঘরে আগুন জ্বলছে, সব শেষ, ক্লাবের সব শেষ। বিরোধী দলের শোরের বাচ্চারা ক্লাব ঘর জ্বালিয়ে দিয়েছে। রিমি চেয়ারে বসে পড়ে শ্বশুরকে বলে, আব্বু আপনার ছেলেকে কল করুন তো, এই সময় বাড়ির লোকগুলোকে মারবে সে। জয় ভাইয়ের চিকিৎসা বাড়িতে হবে, জেলায় ফিরতে বলুন। আমি আর এসব নিতে পারছি না, আমি কিন্তু ও বাড়িতে চলে যাব। তুলি বলল, শান্ত হও ভাবি। আব্বু আপনি নিচে যান, গেট খোলার দরকার নেই। এসব করছে ওরা গেট খোলানোর জন্য। নিচে যান, মেন ফটকে লোক দাঁড় করান। হুমায়ুন সাহেব বললেন, কবির নিচে কে কে আছে রে? সবাই আছে মামা, আপনি বললে অ্যাকশন নেবে। দরকার নেই, দুই ভাই জেলায় নেই, এখন অ্যাকশন নেওয়ার কিছুই নেই। ওরা ফিরুক, যা করার করবে, চল। তুলি তরুর হাতে কোয়েলকে দিয়ে পেছনের বারান্দায় যায়। খানিক বাদে ফিরে এসে রিমির পাশে বসে। পেছনের জঙ্গলে দলে দলে ঢুকছে সব। হরতাল ডেকেও একটা রাত সহ্য হয়নি হারামজাদাগুলোর। আবার ক্ষমতা চাই, গদিতে বসলে ওইসব করে করে বেড়াবে। অন্তু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। সবাই যেন পেশাগত এইসব ব্যাপারে খুব অভ্যস্ত লাগছিল সকলকে। এবার বলে উঠল, বিএনপির কথা বলছেন? আওয়ামী লীগ বা গদিতে বসে কি শান্তি প্রতিষ্ঠা করে ফেলল? মোট কথা, গদিতে যেই থাকুক, খেলা একই রঙের দেখাবে। দলের লোক কিছুই না, যা যায় সব তো জনগণের। ওরা তো শুধু নিজেদের মধ্যে ধরাধরি খেলে বিনোদন নেয় জীবনের। অনেকক্ষণ আর কেউ কথা বলল না। বারবার সবাই অন্তুর দিকে তাকাচ্ছিল। অন্তু সযত্নে একটু স্যাভলন মাখিয়ে রিমির হাতে একটা কাপড় বেঁধে দিল। রিমি জেদ ধরে বলে, কাল সকালে যদি এই বাড়ি না ছেড়েছি, আমার জিহ্বা কেটে পড়ুক। এই লোক আসুক বাড়িতে, না নিজের জীবনের গ্যারান্টি রেখেছে, না আমার। আমার বাপ চাচা রাজনীতি করেনি, এমন কখনো বাড়ির লোক নির্যাতন সয়নি। কারণ ওদের এই বাড়ির লোকেদের মতো ক্ষমতার লালসা ছিল না। রাজনীতি বহু লোকে করে, এদের মতো যান হাতে করে মাঠে নামা রাজনীতিদের মুখে আগুন দেই আমি। রাগে কটমট করে ওঠে রিমি। আচ্ছা শোনো, আমার এখানে পড়তে কিন্তু অসুবিধা হচ্ছে, আমি একটা লাইন ভালো করে এক্সপ্রেশন দিয়ে পড়তে পারছি না, বুঝছো? তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো প্লিজ। কল লাগালো হামজাকে, আপনি আসবেন নাকি আমি বাড়ি ছাড়বো? কি করছেন কোথায়? বাড়ির নিরাপত্তা দিতে পারেন না? কিসের নেতাগিরি দেখান? বাড়িতে এরকম মরতে রেখে কোথায় মরতে গিয়েছেন নিজে? শান্ত হও তুমি। আজ রাতে রওনা দেওয়া হলো না। নিচে এখন দেখো হাঙ্গামা থেমেছে, পুলিশ গেছে, ছেলেরা এসে জমেছে। ওরা সারা রাত থাকবে ওখানেই, আর কিছু হবে না। শান্ত হও, আসছি আমি। জয়কে চাইলেও হাসপাতালে রাখার উপায় নেই। ও 3 দিন আগে হাসপাতাল ছেড়েছে জ্ঞান ফিরতেই। আমি গাড়িতে, পরে কথা বলছি। ফিরবেন কবে? গর্জে উঠল রিমি। কাল রওনা দেব, বললাম তো। আর কিছু হবে না, খেয়ে নাও, ভেতরের ঘরে শুতে যাও, ঘরে থাকার দরকার নেই। আসলে বাইরের গেটের ওপরে ধুমধাম আঘাত কমেছে, পাথর ছোড়াছুড়ি বন্ধ হয়েছে। অনেকেই সমস্বরে আলোচনার গঙ্গারি ভেসে আসছে। অন্তু নিজের ঘরে এসে বারান্দায় দাঁড়ালো। জয়ের ঘর ডান পাশে, পেছন থেকে সামনে থেকে সমান। বেলকনিতে দাঁড়িয়ে রাস্তার ভিড় দেখা যায়। পোলের লাইট বোধহয় ভেঙে ফেলেছে ওরা। অন্ধকারে জটলা বাঁধা লোকজন। আগামী 2 দিনে হরতালে বাড়ি ফেরাও মুশকিল হবে জয়দের। অবশ্য ওদের জন্য মুশকিলের কিছু নেই। একটা কথা খুব খসখস করছিল, জয় যদি 3 দিনে চেতনা ফিরে হাসপাতাল ছাড়ার শক্তি পায়, তাহলে তো ঢাকা নেবার প্রয়োজন ছিল না। ঢাকাতে নিশ্চয়ই অন্য কাজে গেছে দুই ভাই। আবার হতে পারে জয়ের শরীরে ব্যথাটাই কম। ক্লাব ঘরে পুরোটা পুড়ে যায়নি। আবাসিক যে বিল্ডিংটা ছিল, ওটার ভেতরে ঠিক আছে টুকটাক। বাইরের দেওয়ালে কালি পড়েছে। জয় ফিরল তারও সপ্তাহখানেক পরে। সকলে স্বাভাবিক নিলেও অন্তু অবাক হয়েছিল। এখনো মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, চোখে মুখে অসুস্থতা স্পষ্ট। অথচ জয় দিব্যি হেঁটে ভেতরে ঢুকেছিল। কাউকে ছুতে দেয়নি নিজেকে। আঘাত নেহাত কম ছিল না। হামজা পরিস্থিতি সামলে নিতে পটু। মিথ্যা বলেছিল। এতদিনে চিকিৎসার সাথে সাথে কিছু কাজ করেও ফিরেছে।
বালিশে হেলান দিয়ে আধছোঁয়া হয়ে বসেছিল জয়। তখন রাত 11:30। পরনে ঘিয়ে রঙা প্রকাণ্ড শাল জড়ানো। সকলে ভিড় করে আছে জয়কে। হামজা বিছানার ওপর জয়ের পায়ের কাছে ক্লান্ত ভঙ্গিতে টান টান হয়ে শোয়া। জয়ের মুখ অসম্ভব গম্ভীর, চোখে মুখে ভাব গাঢ়। শুধু মামিকে জিজ্ঞেস করলো, শরীর কেমন? সাহারা ব্যথা অসহ্য পর্যায়ে চলে গেছে। জরায়ুতে ঘা তার। এই সংকটের মাঝে অপারেশনের সুযোগ নেই বললেই চলে। হুমায়ুন সাহেব জিজ্ঞেস করলেন, বিএনপি হঠাৎ খেপেছে কেন আবার? হামজা বলল, ওরা খেপেছিল না কবে, ক্ষমতা হারানোর পর থেকেই খেপে আছে। এবারে নির্বাচনের পর মাঝখানে কিছুদিন হতাশা পালন করেছে, তাই মনে হয়েছে স্বাভাবিক হয়ে গেছে সবকিছু। সংসদ নির্বাচন বছর পূর্তি হবে, ওদের জ্বলন আবার বেড়েছে। ঢাকার পরিস্থিতি ভয়াবহ। সেদিন হামলা ওরাই করেছিল? না, আবার হ্যাঁও। বিএনপির দল ভারী হয়েছে, বুঝতে পারছো না? ক্ষমতায় এসেছে এক দল, আর আসেনি বহু দল। ওই বহু দল এখন ধীরে ধীরে আরো একদল হচ্ছে। মাঝার নাকি তোর সাথে কথা বলতে চাই। কথা নেই আমার কোনো। ও শালা ধান্দাবাজ। ওর বাপের অফিসে কাল কয়েকটা জঙ্গি ঢুকেছিল, এখন হাত মেলাতে চাইবে। না মেলালে আবার নতুন ফোন দিয়ে আনবে আমাকে বাঁশ দেওয়ার। রাস্তার কাজ থেমে আছে, কন্ট্রাক্টর এসে ঘুরে গেছে কয়েক দফা। ওদের তো অলিফলি বেঁধে গেছে। রাস্তার কি বাল হয়েছে? কয়েকদিন আগে প্রাইমারি স্কুলের সম্মেলনে নতুন বিল্ডিং এর মঞ্জুর করা হলো। ঘরে না জনগণের? এই পরিস্থিতিতে রাস্তার কাজ হয়? কয়েকটা বোমা মেরে উড়িয়ে দিলেই তো তবে হয়তো সুখে থাকার চিন্তা দূর হবে জনগণের। আর কেউ কথা বলল না। শান্ত হামজার এই কথাগুলো আগুনের মতো গরম। সহজে নারাগা মানুষটা সামান্য একটু চেতে যাওয়াও অনেক। রিমি বেরিয়ে গেল ভারী পা ফেলে। জয় চুপচাপ খাটের সাথে হেলান দিয়ে চোখ বুজেছিল। অন্তু গরম পানি নিয়ে ঘরে ঢুকলো। হামজা বলল, প্রেসক্রিপশনটা আমার কাছে দাও, বুঝিয়ে দিচ্ছি। অ্যান্টিবায়োটিক দিয়েছে, সময় মতো খাওয়াবে। অন্তু কাগজ এগিয়ে দিয়ে দাঁড়ালো। জয় চোখ খুলে তাকায়। আটসাঁটো জামা যদিও পরেনি অন্তু, তবু শরীরের মাপ হয়ে গেল চোখ দিয়েই। অভিজ্ঞ চোখ দুটো একটু অসুবিধা হলো না নারী শরীরের ভাঁজগুলো কাপড়ের ওপর দিয়ে পরিমাপ করে নিতে। তাতেই নিঃশ্বাস ভারী হলো। এদিক ওদিক তাকালো বারবার। অন্তু ওড়নাটা শাড়ির আঁচলের মতো মাথায় দিয়েছে। আগের চেয়ে যেন ভিন্ন দেখতে লাগছে। এটাই বোধহয় বিয়ের জাদু। হাতে গায়ে কোনো ধরনের অলংকার না থাকা সত্ত্বেও বউ বউ লাগছিল। জয়ের বুক ওঠানামা করে, রক্তের তেজ বাড়ে। অধৈর্য হয়ে উঠল এক মুহূর্তে। রাশভারী গলায় বলে উঠল, বাবা, বাইর হও রুম থেকে। সকলে একে একে বেরিয়ে যায়। হামজা গম্ভীর হয়ে বলল, ডাক্তার তোকে উত্তেজিত হতে নিষেধ করেছে। নতুন রক্ত দেওয়া হয়েছে শরীরে। জয় গোয়ারের মতো বলল, তুমি বাইর হও তো আগে। কিন্তু ওষুধ খুলছিল। অস্বস্তিতে হাত পা আসর হয়ে আসে। ইচ্ছে করছিল ছুটে পালিয়ে যেতে এই সীমানা থেকে। ঘৃণ্য এই লোকটার সাথে এক ঘরে কি করে থাকবে তা ভাবার শক্তিটুকুও ভেতরে নেই। তার উপর বেহেলাজ লোকের খুব বিপজ্জনক। তার উপরে বেহেলাজ লোকেরা খুব বিপজ্জনক। অন্তুর রক্ত জমাট বেঁধে আসে যেন। জয় আদেশ করে, দরজা আটকে দিয়ে এসো। ভালোভাবে ওষুধগুলো খেলো আস্তে আস্তে। অন্তুর পা দুটো যেন চাকা হয়ে গেছে। একা একাই ছুটতে চাইছে। আড়ষ্টতার শরীরটা ভার হয়ে উঠছিল, ঠিক যেমন ভূতের ভয়ে মানুষ ভার হয়ে ওঠে। হেলান দিয়ে বসে আছে জয়। শার্টের বোধহয় নিচের দুটো বোতাম লাগানো। ওপরের খোলা বোতামের মাঝ দিয়ে পশমে ভরা বুক এক নজরে যেতেই গা ঝিম করে উঠল অন্তুর। আল্লাহকে ডেকে উঠল। পারহা চেয়ে উঠল ভেতরটা। মিনতি করে উঠল যেন, মুক্তি চাই। জয় ঠোঁটের ফাঁক দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছিল। শরীর ঘামছে অল্প। অন্তু উঠে যেতে উদ্যত হতেই বলল, পানি দাও। আর একটু পানি খাবো। ওষুধ আটকে গেছে গলায়। অন্তু গ্লাস এগোতে জয় থাবা দিয়ে খপ করে হাতের কবজিটা ধরে। অন্তু হাতে শীতলতে ঝনঝনিয়ে গ্লাসটা পড়ে ভেঙে যায় মেঝেতে। ঝাঁকি মেরে ওঠে অন্তুর দেহটা। হাতটা মুচড়ায় জয়ের মুঠোর মাঝে। মুখটা শক্ত হয়ে ওঠে অন্তুর। তীক্ষ্ণ চোখে তাকায় জয়ের দিকে। জয় শীতল চোখে চেয়ে থেকে জিজ্ঞেস করে, হাত মুচড়াচ্ছ কেন ঘরওয়ালি? এতগুলো দিনে একা শুতে খারাপ লেগেছিল? হ্যাঁ। চোখ দুটো হেসে ওঠে জয়ের। সেই হাসি, সেই হাসি জয়ের। ভ্রুটা নাচায় নিজস্ব ভঙ্গিতে। একটানে অন্তুকে বিছানায় ফেলে ব্যান্ডেজ ছড়ানো হাতে ওড়নাটা টেনে হিঁচড়ে খুলে ফেলে। হাতের ক্ষততে বোধহয় টান লাগতেই মুখটা কুচকায়। মাথার ব্যান্ডেজের ওপর রক্তের তরল দেখা দেয়। কারোটা বোঝা যায় না।
প্রথমে একটা চুমু ঠিক কণ্ঠনালীর ওপর খেয়ে মুখ তুলে আস্তে করে বলে, মোহরানা বাকি রইল, পরে শোধ করব সেই সব। সে রাতে জয়কে ক্ষুধার্ত জংলি খাদকের মতো লেগেছিল। অন্তুর চোখে আর্তনাদ, হাতের প্রতিরোধ জয় বোধহয় শক্তি পাচ্ছিল আরো। ধীরে ধীরে জয় যত উত্তাল হলো, ওর কপালের ব্যান্ডেজে তাজা রক্তের দাগ গাঢ় হচ্ছিল। অন্তুর কান্না পেয়েছিল, কত কিছু ভাবনা এসেছিল, কিন্তু সে কাঁদেনি, অন্তত জয়ের সামনে না। একদিন এরকম কিছুরই আশঙ্কাকে জনগণ মনোপ্রাণে বিশ্বাস করে কত কি করে ফেলেছিল। এই পর্যন্ত এনে ফেলেছে ওকে, অথচ আজ আসলেই তেমন কিছু হচ্ছে। জয় নামক অভিশাপ আজ অন্তুকে ছুঁয়ে দিচ্ছে, তাও আবার দলিল আছে হালালের। কিন্তু কেউ আজ ধরতে আসছে না, বদনাম রোটাতে আসছে না। আচ্ছা, আজ বলাৎকার হচ্ছে না, অন্তুর ইচ্ছার বিরুদ্ধে তাকে ছোঁয়া হচ্ছে। ও, আজ তো জয়ের কাছে হালাল সার্টিফিকেট আছে। জয় শুয়ে পড়ার পর অন্তু বারান্দায় গিয়ে দাঁড়ায়। তার শরীরে তখন জয়ের বিশাল শালটা জড়ানো। এই বারান্দা দিয়ে বেয়ে তাকালে বাড়ির সামনের রাস্তা দেখা যায়, আর ডানে বাড়ির পেছনের পতিত জায়গা। বেশ কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে রইল ওইভাবেই। আব্বুর কথা মনে পড়লে এখন আর কান্না পায় না, কলিজাটা চিনি ধরে, তবে ফোঁট ফাটে না। আজ ফাটলো, ঝরঝর করে অশ্রু গড়ালো চোখ দিয়ে। নিজেকে খুব অপবিত্র লাগছিল। খুব গভীরভাবে লেগে আছে জয় আমিরের ছোঁয়া গোটা দেহে। দূরে কোথাও বাচ্চা কাঁদছে, কেউ কাঁদছে। অন্তু চমকালো, এত রাতে আবার কে কাঁদছে? করুণ সেই স্বর। কোথা থেকে আসছে কান্নার আওয়াজ? গাটা ছমছম করে ওঠে। ঘড়িতে তখন রাত 4টা। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অন্তু। ভেতর থেকে জড়ানো গলায় জয় ডাকে, ঘরওয়ালি, ভেতরে এসো। এত রাতে মেয়ে মানুষ বাইরে দাঁড়ানো ঠিক না। অন্তু জবাব দেয়, অভিশাপ তো ভেতরে শুয়ে আছে জয় আমির, বাড়িটা বরং আমার জন্য নিরাপদ। চোখ বুজে ঠোঁট এলিয়ে হাসে জয়, ভুল বলনি, তবে এটা আমার বিশেষত্ব। আচ্ছা, ভিডিও শেষে তোমাদের জন্য কিছু কথা বলি। আমার কণ্ঠটা জানি খুবই বাজে শোনাচ্ছে, আর তারও বিশেষ কিছু কারণ আছে। আমি এখন নাক দিয়ে কোনো রকমের নিঃশ্বাসই নিতে পারছি না। আমি সম্পূর্ণ নিঃশ্বাস মুখ দিয়ে নিচ্ছি, এবং এই জন্যই আমার বড় বড় লাইন পড়তে কষ্ট হচ্ছে। নিঃশ্বাস নিতে পারছি না, বারবার গলা আটকে যাচ্ছে। যাই হোক, তোমরা এই ব্যাপারগুলো স্কিপ করো। তোমরা মনে করো তোমাদের জন্য আমি এত কষ্ট করে পড়ছি, এটাই অনেক। কারণ মানুষকে ভালো রাখো, বুঝছো? কেউ কিছু অভিযোগ করো না। অভিযোগ করলে আমি অবশ্য কষ্ট পাবো। তোমরা অভিযোগ করো না। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।